নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করব। তো অনেকেই তো পোড়া পিঠের রেসিপি জানো, কিন্তু পোড়া পিঠেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু উনুন ছাড়া ভালো হয় না। তো আজকে আমি একটা নিত্য নতুন পদ্ধতিতে পোড়া পিঠা তৈরি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ সবার বাড়িতে উনুন থাকে না, তো সেই কারণেই কিন্তু পিঠের স্বাদটা সেভাবে পাওয়াও যায় না। মানে সবাই হয়তো তৈরি করতে পারে না উনুন ছাড়া, আর সবাই ভাবে যে উনুন ছাড়া হয়তো পোড়া পিঠেটা ভালো হয় না। তো সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে একটা নতুন পদ্ধতিতে শেয়ার করব পোড়া পিঠের রেসিপিটা, মানে গ্যাসে কিভাবে তৈরি করা হয়। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি ভাতের চাল 500 নিয়েছি। তো ভাতের চালটা ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই আটা চালুনিতে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে জলটা চালের মধ্যে থেকে না যায়। তো জলটা আমি ভালো করে বের করে নিয়েছি। তারপর রোদে একটা পেপারের ওপর ভালো ধোয়া কাপড় দিয়ে দিয়েছি। তারপর আমি ওই চালটা দিয়ে দিলাম, দিয়ে 1 ঘন্টা মতো রোদে শুকিয়ে নিব। মানে বেশি কিন্তু ভালো করে শুকনো করব না, হালকা একটু জলটা শুকনো হয়ে গেলে আমি কিন্তু তুলে আনবো। কি বলো তো, বেশি যদি শুকনো হয়ে যায় তখন কিন্তু মিক্সিতে বাটতে অসুবিধে হবে। তো সেই কারণেই আমি কিন্তু বেশি শুকনো করব না, হালকা শুকনো হলে আমি তুলে নিয়ে আসব। তো যাই হোক, এখানে আমি তালের পাল্পটা বের করতে চলে এলাম। আর আমরা কিন্তু তালের পাল্পটা জল দিয়ে বের করি। কি বলতো, এতে খুবই সুবিধে হয় তালের পাল্পটা বের করতে, কোনো কষ্টই হয় না, একেবারে খুব সহজে 5 মিনিটের মধ্যেই কিন্তু তালের পাল্পটা বের করানো যায়। আর আমি যেহেতু পোড়া পিঠে করব, তো সেই কারণে কিন্তু তালের পাল্পটা জল হলেও কোনো অসুবিধে নেই। তো সেই কারণেই কিন্তু আমি তালের পাল্পটা এইভাবেই বের করছি, আর এইভাবেই কিন্তু সবসময় বের করে থাকি, কারণ আমাদের খুবই সুবিধে হয়, কোনো হাতে কষ্টও হয় না, কোনো পরিশ্রম বলে মনেও হয় না। তো সেই কারণে। আর যারা অন্য পদ্ধতিতে তালের পাল্পটা বের করো, তারাও একদিন এইভাবে ট্রাই করবে, বেশ সুবিধে হয় জানো তো, কোনো সমস্যা হয় না। তো খুব তাড়াতাড়ি কিন্তু তালের পাল্পটা বের করানো যায়। তো যাই হোক, এখানে আমি তালের বীজ 2টো নিয়েছি, দিয়ে ভালো করে তালের পাল্পটা বের করে একটা ভালো ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি, যাতে তালের মধ্যে কোনো আঁশ না থাকে। তো সেই কারণে আমি ভালো করে ছেঁকে নিলাম। তো ওদিকে কাজ করতে করতে তোমাদের দাদাভাইকে বললাম যে একটা নারিকেল যে বাজার থেকে নিয়ে এসছো, ওটা একটু ফাটিয়ে নারিকেলটা একটু তুলে দাও, আর যদি সম্ভব হয় ছোট ছোট করে একটু কেটেও দেবে, কারণ পিঠে বানাতে গেলে না অনেক কষ্ট করতে হয় জানো তো। পিঠে খেতে যতটা ভালো লাগে তার দ্বিগুণ হচ্ছে কষ্ট করতে হবে। তো যাই হোক, খেতে ইচ্ছে করেছে যখন কষ্ট তো করতেই হবে। আর এদিকে সমু বায়না করছে যে নারিকেলের এইটুকু জল বেরিয়েছে, আমি খাবো না। আসলে আমি নারিকেলের জলটা ওকে খেতে দিই না, ডাবের জলই খেতে দিই, কিন্তু বায়না করছিল খাবে বলে, তো তার জন্য বাটি নিয়েও বসে পড়েছে। আর সেই কারণেই বায়না করছে খাবে বলে, আমি না বলছিলাম, তো এইটুকু জল ও খাবে না। তো জলটা শুকনো হয়ে গেছে, আমি কিন্তু চালটা তুলে নিয়ে এসেছি। এটা কিন্তু আমি ভাতের চালই নিয়েছি, আতপ চাল নিলে কিন্তু শক্ত হয়ে যাবে পিঠেটা, তো তার কারণেই আমি ভাতের চাল নিয়েছি। তো যাই হোক, ভালো করে আমি মিক্সিতে বেটে নেব, দিয়ে ভালো করে আটা চালুনি দিয়ে গুঁড়োটা বের করে নেব। এতে কিন্তু বেশি যে গুঁড়ো করতে হবে সেটা নয়, যেরকম মোটামুটি একটা সুজির মতো হলেও হবে, কারণ এটা কি বলো তো, সেদ্ধ হবে তো, তো একটু দানা থাকলে কোনো অসুবিধে নেই। আটা চালুনিটা যদি একটু ফাঁকা বেশি থাকে তাতেও কোনো অসুবিধে নেই, একটুখানি দানা হলেও অসুবিধেই হবে না, কারণ এটা সেদ্ধ করা হবে। তো যাই হোক, মিক্সিতে আমি গুঁড়োটা তৈরি করে নিয়েছি, দিয়ে দেখতেই পাচ্ছ আটা চালুনি দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি। একটুখানি দানাদার আছে, কোনো অসুবিধে নেই। আর ডবল যে চালটা ছিল, মানে যে চালটা বাকি ছিল, সেটাও পেস্ট বানিয়ে নিলাম, দিয়ে ভালো করে আমি চেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আটা চালুনি দিয়ে ভালো করে চেলে নিয়েছি। 500 চাল নিয়েছি, সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর কেউ যদি বাজার থেকে পেস্ট বানিয়ে আনতে পারো, তাতেও কোনো অসুবিধে হবে না।
তো যাই হোক, ওদিকে আমি চালটা গুঁড়ো করতে করতে এদিকে তোমাদের দাদা ভাই নারিকেল তুলে ছোট ছোট করে কেটে দিয়েছে। জানো তো, বেশ ভালো হলো আমার। তো পোড়া পিঠে বানাতে গেলে কি কি উপকরণ লাগবে সেগুলো একটু বলে দিই। এখানে আমি 500 চালের গুঁড়ো নিয়েছি, নারিকেল কুচনো নিয়েছি, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি নিয়েছি। আর তালের পাল্প তো অবশ্যই থাকবে, কারণ তালের পিঠে বানাবো সেই কারণে। তো তারপর তোমাদের দাদা ভাই কলা গাছের পাতা কেটে ধুয়েও নিয়ে এসছে। একটু কাজে কিন্তু হেল্পও হচ্ছে, কারণ পোড়া পিঠে বানাতে গেলে কলা পাতা অবশ্যই লাগবে। এখানে আমি 7 থেকে 8 পিস কলা পাতা নিয়েছি। তারপর ওই তালের পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তালের পাল্পটা যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু আমি একটু জল দিয়েছি 1 বাটি মতো। কেন বলো তো? কারণ চালটা যে পরিমাণ থাকবে তার থেকে কিন্তু জলের ভাগটা একটু বেশি রাখতে হবে। আর তালটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পিঠে একেবারেই ভালো হবে না, কাঁচা থেকে যাবে। তো সেই কারণেই কিন্তু চালটা আমি যেহেতু 500 নিয়েছি, তো দেখতেই পেয়েছিলে তালের পাল্পটা কত ছিল, তার থেকে কিন্তু আমি 1 বাটি মতো আরও জল দিয়েছি। তো যাই হোক, তালের পাল্পটা ফুটে আসার পর পরিমাণ মতো চিনি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তো তারপর কুচনো নারিকেল যে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চালটা যে গুঁড়ো করে রেখেছিলাম সেই চালটা দিয়ে অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে, পিঠে একেবারে ভালো হবে না। চালের দানা দানা থেকে গেলে পিঠে কিন্তু একেবারে ভালো হবে না। তো সেই কারণে আমি কিন্তু জলটাও বেশি দিয়েছি যাতে দানা দানা না থেকে যায়। আর চালটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকছি যাতে চালের সাদা অংশগুলো শক্ত না থেকে যায়, যাতে তালের সঙ্গে একেবারে চালটাও মিশে যায়। দিলে কিন্তু পিঠেটা ভালো হবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো দেখে ভাবতে পারো যে এটা নরম থেকে যাচ্ছে, পিঠে কেমন হবে। কোনো অসুবিধে নেই, তোমরা দেখতে থাকো। কিছুক্ষণ অনবরত নাড়তে হবে, দিলে কিন্তু ওই পিঠেটা শক্ত হয়ে আসবে। তো দেখলেই কিন্তু বুঝতে পারবে। আর এই রকম পিঠেটা নরম করার দুটো কারণও আছে। তো চালের গুঁড়োটা দিলে অনেক সময় দানা দানা থেকে যায়, জলটা যদি কমে যায়, তো সেই কারণে জলটা বেশি দিয়েছি। আর চালটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তো সেই কারণেও আমি জলটা বেশি দিয়েছি। দেখতেই পাচ্ছ অনবরত নাড়াচাড়া করার পরে জলটা ভালো করে শুকিয়ে আসছে। আর একটুখানি নাড়াচাড়া করলে কিন্তু জলটা একেবারে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ খুন্তি থেকে কিন্তু একেবারেই পড়ে যাচ্ছে না, একটু দেরি করেই কিন্তু পড়ছে। তো একটুখানি রাখার পর কিন্তু একেবারেই শুকনো হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি কিন্তু কলা পাতাগুলোকে ভালো করে কিন্তু আগুনের তাপে একটুখানি সেঁকে নেব। দিলে কি বলতো, কলা পাতাগুলো যখন আমি কড়াইয়ের মধ্যে দেব তখন কিন্তু কলা পাতাগুলো ফেটে যাবে না। তো উনুনেই কিন্তু পোড়া পিঠাটা ভালোই হয়। তো এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো তোমাদের সঙ্গেও শেয়ার করছি, দেখা যাক কেমন হয় পিঠেটা। আশা করছি ভালো হবে, কারণ উনুনে যখন আমি পিঠেটা করতাম তখন কিন্তু আমি কড়াইয়ের ওপর পিঠে দেওয়ার পর তারপর কিন্তু আগুন দিয়ে দিতাম। আর এখানে কিন্তু আমি একটা বুদ্ধি অ্যাপ্লাই করব, কারণ পিঠেটাকে আমি এদিক আর সেদিক 2 পিঠ কিন্তু পুড়ে নেব। তো যাই হোক, কলা পাতাকে আমি ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আমি পিঠেটা দিয়ে পিঠেটা পোড়াবো তখন কিন্তু কলা পাতাগুলো পুড়ে যাবে। তো সেই কারণে আমি 3 থেকে 4টা মতো কলা পাতা দিয়ে দিলাম। তারপর আমি ওই পিঠেটা ভালো করে আমি দিয়ে হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে সমান হয়ে যায়। আর ইন্ডাকশান কড়াই নিয়েছি। ইন্ডাকশানের কড়াই নিলে দুটো ভালো হয়, কি বলতো, পিঠেটা সমান হয়। আর সব থেকে ভালো কারণ হচ্ছে ইন্ডাকশানের কড়াইটা কিন্তু বেশি পুড়েও যায় না। তো সেই কারণে এমনি যদি লোহার কড়াই বা সিলভারের কড়াই নিতাম তাহলে কিন্তু পুড়ে যেত, তো মাজতে কিন্তু অসুবিধেই হয়। তো সেই কারণেও নিয়েছি। আর যাতে পিঠেটা চারিদিকটা সমান হয়, গোল হয়, তো সেই কারণেও নিয়েছি। তো যাই হোক, পিঠেটা দিয়ে ভালো করে কলা পাতাটা আমি চেপে
চেপে চেপে ঢেকে দিলাম। তারপর আলাদা এক্সট্রা আরও একটা কলা পাতা নিয়ে ভালো করে চেপে চেপে দিচ্ছি। কেন বলো তো, যখন আমি পিঠেটা উল্টে দেব তখন কিন্তু উপরের দিকটাও পুড়বে, তো সেই কারণে কলা পাতাটা একটু বেশি করে দিচ্ছি। নিচেও 4টা মতো দিয়েছি, উপরেও 4টা মতো দিলাম। তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি চেপে চেপে কলা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এতে আমি কিন্তু ঢাকা দিয়ে দিব। তো ভালো করে কলা পাতাটা আমি দিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এতে কিন্তু ফুটো নেই, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু গ্যাসটা একেবারেই কমিয়ে দিলাম। যদি ঢাকনার মধ্যে ফুটো থাকে তাহলে কিন্তু ফুটোটা বন্ধ করে দেবে তোমরা, না হলে পিঠে ভালো হবে না। তো যাই হোক, এটাকে আমি 20 মিনিট ভাপে রাখবো। তো তোমাদেরকে বলেছিলাম 20 মিনিট রাখবো, কিন্তু বাড়ির কাজকর্ম করাতে 25 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, ঢাকনাটা খুলে দেখলাম বেশ গন্ধটা ভালো বেরিয়েছে। আর দেখতেই পাচ্ছ পেছনটা কত সুন্দর পুড়েছে, বেশ ভালো লাগছে জানো তো। কারণ আমি এই ফার্স্ট কড়াইয়ের মধ্যে গ্যাসে কিন্তু পিঠেটা বানাচ্ছি, আর দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল এবং আনন্দও হচ্ছিল। কারণ পোড়া পিঠেটা এই ফার্স্ট টাইম আমি খেতে পারবো, মানে নতুন ঘরে আসার পরে। আসলে পুরনো বাড়িতে উনুন যখন থাকতো এই সময় কিন্তু আমি 3-4 বার মতো পোড়া পিঠে বানিয়ে নিতাম, কিন্তু এখানে ওই উনুন নেই বলে আমি বানাতেও পারছি না। তো যাই হোক, আমি আবারও 20 মিনিট রেখেছিলাম, বেশিক্ষণ রাখিনি, কারণ উপরেরটা একটু বেশি পুড়ে গেছে। তো সেই কারণে কিন্তু আমি টাইম ধরে একেবারে 20 মিনিটই রেখেছি। তো যাই হোক, এখন ঢাকনাটা খুলে কিছুক্ষণের জন্য রাখবো। কেন বলো তো, কারণ ওই ভাপটার মধ্যে জল বেরোবে, তো চিটচিটে ভাব থাকবে, পিঠেটা কাটতে কিন্তু অসুবিধে হবে। তো যাই হোক, পিঠেটা এখন ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো 2 দিক কিন্তু ভালোভাবে পুড়ে গেছে। এখন কলা পাতাগুলো আমি ভালো করে বের করে নিচ্ছি। আর সেন্টটাও না বেশ দারুণ এসছে জানো তো। তো ভাবছিলাম একটু বেশিখানি পুড়ে গেছে হয়তো, কিন্তু খোলার পর দেখতে পাচ্ছি সেরকম কিন্তু বেশি পুড়ে যায়নি। বরং ওই কড়াইতে যদি উনুনে করতাম তাহলে কিন্তু একটু বেশি পুড়ে যেত। তো এটাতে কিন্তু একেবারেই বেশি পোড়েনি। আর পোড়া পিঠে একটু পোড়া না হলেও খেতেও ভালো লাগে না। তো যেভাবে কিন্তু উনুনে তৈরি করি একইভাবেই হয়েছে, দেখতেই পাচ্ছ। পেছনের দিকটা একেবারেই পোড়েনি, আর সামনের দিকটা একটুখানি পুড়ে গেছে। তো যাই হোক, পিঠেটা কিন্তু খুব সুন্দরও হয়েছে, দেখতেই পাচ্ছ। আর বেশ ভালো লাগছিল, অনেক দিনের পর কিন্তু পোড়া পিঠাটা খেতে পাবো। আর সেন্টটা এত সুন্দর বেরিয়েছে কি আর বলবো তোমাদেরকে। তো যাই হোক, ছুরিটা নেই জানো তো, কারণ সমু 2টো ছুরি কিন্তু নষ্ট করে দিয়েছে। ও যদি কাঁচি ছুরি এগুলো দেখতে পায় না কোনো দিনই, তার সামনে আর রাখা যায় না। তো যাই হোক, এখন আমি বটিটা ভালো করে ধুয়ে কিন্তু পিস পিস করে কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু পিস পিস করেও কেটে যাচ্ছে, হাতে কিন্তু একেবারেই চিটচিটে ভাবও লাগছে না। খুব সুন্দর হয়েছে জানো তো। তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে, শুধু আমি ভালো বললে হবে না। আর কিন্তু তোমাদের বলছি, তোমরাও যাদের বাড়িতে উনুন নেই তোমরাও কিন্তু তৈরি করে খেতে পারো, খুব সুন্দর হয়। যে পদ্ধতি আমি অ্যাপ্লাই করলাম, তো সেই পদ্ধতি অ্যাপ্লাই করে কিন্তু খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারবে। জলটা একটু বেশি দিতে হবে, আর কিন্তু ইন্ডাকশনের কড়াই হলে ভালো হয়, তাতে পিঠের শেপটা ভালো হয়, চারিদিকটা কিন্তু সমান হয়। তো পিঠেটা একটু খেয়ে দেখছি কেমন হয়েছে জানো তো। তো বেশ ভালোও হয়েছে। তো আমি তৈরি করেছি বলে সেরকম বলছি না, সত্যি কিন্তু যারা খেয়েছিল তারাও বলেছে যে পিঠেটা ভালো হয়েছে। আর পিঠের মধ্যে কিন্তু লবণ মিষ্টি একেবারে ঠিকঠাকই ছিল, তো তার জন্য আরও বেশি ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আরও একটা রেসিপি শেয়ার করব। এই পোড়া পিঠেকে আমি কিন্তু ছোট ছোট করে একটু কেটে নিয়েছি, আর এদিকে ইন্ডাকশানের মধ্যে কিন্তু দুধ গরম বসিয়েছি। তো তার মধ্যে আমি পিঠেগুলোকে যে ছোট ছোট করে কেটেছিলাম সেই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম, আর পরিমাণ মতো চিনি দিয়েছি। আর কেউ চাইলে পরিমাণ মতো একটুখানি লবণও দিতে পারো, বেশি দেওয়া যাবে না, যেহেতু দুধ জাতীয় জিনিস, একটুখানি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি আর লবণটা দিলাম না, যেহেতু পিঠের মধ্যে লবণটা দেওয়া আছে, তো আর দিলাম না। তো যাই হোক, এখন ভালো করে ফুটিয়ে নেব। আর কলা পাতাটা যে পুড়ে গেছিলো না, তো কালো কালো একটু থেকে গেছে, তো সেইগুলো এখন কিছুগুলো তুলে দিয়েছি, আর বাদবাকিগুলো তুলে দেব।
তো যাই হোক, পিঠেটা আমি কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটাও একেবারে চেঞ্জ হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে এসছে। তো একটুখানি আমি নরম রেখে কিন্তু ইন্ডাকশনটা বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু বেশ ভালোও হয়েছে। তো পোড়া পিঠেকে যদি এইভাবেও তৈরি করে খাও, খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, পোড়া পিঠের রেসিপিটা আজকের আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো একবার হলেও এইভাবে বানিয়ে খাবে, বেশ ভালোও হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।